যুক্তরাজ্যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও মেলানিয়াকে রাজকীয় সংবর্ধনা। রাজকীয় এই আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য আর আভিজাত্য একসাথে বাধা পড়েছিল। এদিকে ট্রাম্পের সফরে যুক্তরাজ্যের রেকর্ড ১৫০ বিলিয়ন পাউন্ড বিনিয়োগের ঘোষণা যুক্তরাষ্ট্রের। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ৩ পুলিশ সদস্য, আহত আরও ২ জন। নেপালের পর এবার এশিয়ার আরেক দেশ দেখল জেন জি আন্দোলন। গাজায় আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলের সাথে বাণিজ্যিক সম্পর্ক সীমিত করার প্রস্তাব ইইউর, জানাবো সেই খবরও। বিশ্বের নানা প্রান্তের এমন নানা রকম সব খবর নিয়ে বিশ্বযুগের এখনকার আয়োজনে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার। রাজকীয় জাঁকজমকের মধ্য দিয়ে বুধবার যুক্তরাজ্যে শুরু হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় রাষ্ট্রীয় সফর। উইন্ডসর ক্যাসেলে তাকে স্বাগত জানান রাজা চার্লস, রানী ক্যামিলা, যুবরাজ উইলিয়াম ও কেট। এ সময় যুক্তরাজ্য মার্কিন বিশেষ সম্পর্কে প্রশংসা করেন রাজা চার্লস এবং ট্রাম্প। বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে ট্রাম্পের বৈঠক করার কথা রয়েছে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর রিপোর্টে। ইতিহাসে কোনো রাষ্ট্রপ্রধানকে দেওয়া সবচেয়ে বড় আনুষ্ঠানিক অভ্যর্থনা হিসেবে এটাকে বর্ণনা করছে লন্ডন। ব্রিটিশ রাজপ্রাসাদ উইন্ডসর ক্যাসলে পৌঁছালে লাল গালিচা সংবর্ধনা, তোপধ্বনি ও অশ্বারোহী বাহিনীর প্রদর্শনীর মতো রাজকীয় আড়ম্বরের মধ্য দিয়ে স্বস্তিক ট্রাম্পকে স্বাগত জানায় রাজপরিবার। প্রাসাদের ট্রাম্প যখন রাজার সঙ্গে করমর্দন করছিলেন, তখন প্রথম বিশ্বযুদ্ধের সময়ের ৬টি কামান থেকে একযোগে ৪১ বার তোপধ্বনি করা হয়। একই সময়ে টাওয়ার অফ লন্ডন থেকেও একই রকম তোপধ্বনি হয়। ট্রাম্প দম্পতিকে স্বাগত জানানোর এই আয়োজনে অংশ নেন ব্রিটিশ সামরিক বাহিনীর ১৩০০ সদস্য, ছিল প্রায় ১২০টি ঘোড়া। ট্রাম্পের যুক্তরাজ্য সফর উপলক্ষে এক রাজকীয় নৈশভোজের আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলা। রাতে রাজকীয় এই আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সঙ্গীত আর আভিজাত্য এক সুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প, মেলানিয়া সহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণ্যমান্য ব্যক্তি। এ সময় ট্রাম্প দুই দেশের চিরন্তন আন্তঃসম্পর্কের প্রশংসা করেন। এটি আমার এখানে দ্বিতীয় রাষ্ট্রীয় সফর এবং সম্ভবত এটি শেষবার হতে চলেছে। এটা অবশ্যই আমার জীবনের সর্বোচ্চ সম্মানের একটি বিষয়। আপনার প্রতি এবং আপনার দেশের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। এই রাজ্যের আইনি, সাংস্কৃতিক এবং রাজনৈতিক ঐতিহ্য মানবজাতির সর্বোচ্চ অর্জনগুলোর মধ্যে একটি। এদিকে ট্রাম্পকে সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র বলেছেন রাজা চার্লস। আপনাদের সফর উপলক্ষে এই গুরুত্বপূর্ণ উপলক্ষটি আমাদের দুটি মহান জাতির মধ্যে স্থায়ী বন্ধনকে আরো দৃঢ় করবে। অনেক দিক দিয়ে আমরা এখনো সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র। ট্রাম্পের সফরকে ঘিরে রাজকীয় আয়োজন থাকলেও রাস্তায় চলেছে বিক্ষোভ। উইন্ডসর ও লন্ডনে শত শত মানুষ ট্রাম্প বিরোধী স্লোগান দেয়। ট্রাম্পের এবারের এই সফরকে বলা হচ্ছে নজিরবিহীন। এর আগে কোনো মার্কিন প্রেসিডেন্ট দুবার রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্য যাননি। ২০১৯ সালে প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে স্বস্তিক যুক্তরাজ্য গিয়েছিলেন ট্রাম্প। মনিরুজ্জামান বাবু, ৭১। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত ৩ জন পুলিশ সদস্য আহত হয়েছেন আরও ২ জন পুলিশ সদস্য। আহত ২ পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় বুধবার পেনসিলভেনিয়ার দক্ষিণাঞ্চলে ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস এলাকায় এই গুলির ঘটনা ঘটে। এই ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। পেনসিলভেনিয়ার রাজ্য পুলিশ কমিশনার জানান, এক সংবাদ সম্মেলনকালে পুলিশের উপর গুলি চালানো হয়। এতে ৫ কর্মকর্তা গুলিবিদ্ধ হন। আহত ২ জন হাসপাতালে চিকিৎসাধীন। কে বা কারা এই গুলিবর্ষণের পেছনে জড়িত সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে। নেপালে জেন জি আন্দোলনে প্রধানমন্ত্রী কেপি শর্মার পদত্যাগের পর ধারণা করা হচ্ছিল দেশটি বোধহয় আবারও রাজতন্ত্রের দিকে এগোচ্ছে। কিন্তু সব জল্পনা কল্পনা ছাড়িয়ে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। ঘোষণা করা হয় নির্বাচনের তারিখ। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সেদিন প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেলের বিচক্ষণতা ও সাহসেই নেপালে রাজতন্ত্র ফেরেনি, ক্ষমতা যায়নি সেনা শাসকদের হাতে। কিন্তু তারপরেও কি কেটেছে দেশটির রাজনৈতিক সংকট? বিস্তারিত শারমিন স্বপ্নার রিপোর্টে।
গত 9 সেপ্টেম্বর রাতে কাঠমান্ডুর সব বড় সরকারি প্রতিষ্ঠানে যখন আগুন ধরিয়ে দেওয়া হয় তখন অনেকেই ভাবছিলেন নেপাল বোধহয় আবারও রাজতন্ত্রের দিকে এগোচ্ছে। কিন্তু সেদিন প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল সাহস ও বিচক্ষণতায় সামাল দিয়েছিলেন পরিস্থিতি। প্রধানমন্ত্রী ওলি সেনাপ্রধানের কথা মতো ইস্তফা দিলেও প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল ছিলেন অবিচল। সেনাপ্রধান তাকে পদত্যাগ করতে বললেও তিনি ইস্তফা দেননি। সে সময় তিনি পদত্যাগ করলে নেপালে ফিরতে পারত রাজতন্ত্র, অথবা দেশটির ক্ষমতা চলে যেত সেনা শাসকদের হাতে। কিন্তু এখন প্রশ্ন হলো, এরপরও কি দেশটির রাজনৈতিক সংকট কেটেছে? নেপালের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিক্ষোভের সময় দেশটির গণতন্ত্রের প্রতিটি স্তম্ভই জ্বালিয়ে দেওয়া হয়, কিন্তু রাজকীয় প্রাসাদ, নারায়ণহিতি ও জ্ঞানেন্দ্রর বাসভবন ছিল একদম সুরক্ষিত। আর এ থেকে রাজতন্ত্রের আবারও ফিরে আসা নিয়ে নতুন করে আশঙ্কা তৈরি হচ্ছে। নেপালে জেনজি আন্দোলনের নেতারা জানায়, সেনাপ্রধানের সঙ্গে আলোচনার সময়ে সেনাপ্রধান রাজতন্ত্রের সমর্থক দুর্গাপ্রসাই, রবি লামিসানের দল আরএসপি এবং রাজতন্ত্রের সমর্থক আরেকটি দল আরসিপিকেও ডেকে নেন। এরপরে জেনজিরা ভাবতে শুরু করে ক্ষমতা কোথায় কার হাতে যাচ্ছে। তখন তারা অন্তর্বর্তী সরকার গঠন ও সরকারের প্রধান হিসেবে সুশীলা কার্কির নাম প্রস্তাব করে। কিন্তু আন্দোলনের পর অন্তর্বর্তী সরকার গড়ার সময় কাঠমান্ডুর মেয়র বালেন শাহর প্রভাব স্পষ্ট হয়ে ওঠে। বালেন শাহ সুশীলা কার্কির নাম প্রস্তাব করেছিলেন। এছাড়া সেনাবাহিনীর সঙ্গে আলোচনা এবং সংসদ ভেঙে দেওয়ার দাবিও তারই তোলা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রী পদত্যাগ করার পরে বেসামরিক সরকার গঠনের দায়িত্ব সেনাপ্রধানের উপর নয়, প্রেসিডেন্টের উপর ছিল। কিন্তু বালেন শাহ প্রেসিডেন্টকে উপেক্ষা করায় বোঝা যায় পর্দার আড়ালে অন্য কোনো খেলা চলছিল। এদিকে সুশীলা কার্কি নেপালের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হলেও এ নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠেছে। আসলে নেপালের সংবিধান অনুযায়ী প্রতিনিধি সভার সদস্য নন এমন কেউ প্রধানমন্ত্রী হতে পারেন না। নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে গেলে প্রতিনিধি সভার সদস্য হওয়া আবশ্যক। নেপালের 3টি বড় রাজনৈতিক দল, নেপালি কংগ্রেস, কেপি ওলির নেপাল কমিউনিস্ট পার্টি এবং পুষ্পকমল দহল প্রচণ্ডর নেপাল কমিউনিস্ট পার্টি এই সংসদ ভেঙে দেয়া ও সুশীলা কার্কিকে প্রধানমন্ত্রীর পদে বসানোর সিদ্ধান্তকে অসাংবিধানিক বলে মন্তব্য করেছে। অন্যদিকে সুশীলা ঘোষণা দিয়েছেন, আগামী বছর 5ই মার্চ নির্বাচন হবে। কিন্তু নির্বাচনের দিন নিয়ে অনেকেই এখনো আশ্বস্ত হতে পারছেন না। বলা হচ্ছে, নেপালের বর্তমান পরিস্থিতিতে 6 মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব নয়। শারমিন স্বপ্না, 71। সংসদ সদস্যদের আজীবন পেনশন ভাতা এবং তাদের জন্য বিলাসবহুল গাড়ি কেনা নিয়ে বিক্ষোভে নামেন পূর্ব তিমুরের হাজার হাজার মানুষ। বিক্ষোভকারীদের অধিকাংশই ছিলেন তরুণ বা জেনজি প্রজন্মের। তবে বিক্ষোভের মুখে বুধবার পেনশন ও গাড়ি কেনার পরিকল্পনা বাতিল করতে সম্মত হয়েছেন আইন প্রণেতারা। পূর্ব তিমুরের পার্লামেন্টের দলগুলো জানিয়েছে, শিক্ষার্থীদের সাথে একটি সমঝোতার অংশ হিসেবে তারা 2 পরিকল্পনাই বাতিল করছে। এর আগে আইন প্রণেতাদের জন্য আজীবন পেনশন ভাতা প্রদানের পরিকল্পনা বাতিল করার দাবিতে রাজধানী দিল্লিতে পূর্ব তিমুরের সংসদ ভবনের সামনে 3য় দিনের মতো বিক্ষোভ করেন হাজারের বেশি শিক্ষার্থী। সে সময় তারা একটি সরকারি গাড়িতে আগুন দিয়ে দেন। পুলিশ টিয়ার ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। ফিলিস্তিনের গাজা সিটিতে বিস্ফোরক বোঝাই রোবটে ছেয়ে ফেলার পরিকল্পনা করছে ইসরায়েল। দেশটির বার্তা সংস্থা ওয়াল্লা এ তথ্য জানিয়েছে। গাজায় এগুলো বুবি ট্র্যাপ রোবট নামে পরিচিত হলেও ইসরায়েলি সেনাবাহিনী এগুলোকে আত্মঘাতী এপিসি বলছে। রোবটগুলো এক ধরনের সাজোয়া যান। ওয়াল্লা জানিয়েছে, গাজা সীমান্তে প্রচুর পরিমাণে এসব এপিসি জড়ো করা হয়েছে। সেখানে এই এপিসিগুলোকে রোবটে পরিণত করে বিস্ফোরক ভরা হচ্ছে। রোবটগুলো গাজা সিটিতে চলমান স্থল হামলায় ব্যবহার করার পরিকল্পনা করা হয়েছে। এদিকে গাজাকে আবাসন খনি বলে আখ্যা দিয়ে ইসরায়েলের অর্থমন্ত্রী বাজায়েল স্মোরিচ বলেছেন, যুদ্ধ শেষে গাজার ভূখণ্ড কিভাবে ভাগাভাগি করে নেওয়া হবে সে ব্যাপারে যুক্তরাষ্ট্রের সাথে তাদের আলোচনা চলছে। তিনি বলেন, গাজা পুনর্গঠনের প্রথম অংশ হিসেবে শহরটির ভবনগুলো ইতোমধ্যে ভেঙে ফেলা হয়েছে। এখন শুধু নতুন করে ভবন তৈরি করতে হবে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধের কারণে ইসরায়েলি পণ্য ঘিরে বিদ্যমান মুক্ত
মুক্ত বাণিজ্য চুক্তি স্থগিত করার প্রস্তাব দিয়েছে ইউরোপীয় কমিশন। বুধবার ইসরায়েলের সাথে ইউরোপীয় কমিশনের এই মুক্ত বাণিজ্য চুক্তি স্থগিতের প্রস্তাব তোলা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ভূমধ্যসাগরীয় চুক্তির ২ নম্বর অনুচ্ছেদের শর্ত লঙ্ঘন করায় ইসরায়েলের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি ও দ্বিপাক্ষিক সহযোগিতা স্থগিতের এই প্রস্তাব এসেছে বলে জানিয়েছে কমিশন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন বলেছেন, অবিলম্বে যুদ্ধবিরতি, মানবিক সহায়তার অবাধ প্রবেশাধিকার এবং হামাসের হাতে বন্দী সব জিম্মিকে মুক্তি দিতে হবে। এদিকে চুক্তির বাণিজ্য সম্পর্কিত মূল অংশ স্থগিত করা হলে ইউরোপীয় ইউনিয়নের বাজারে প্রাপ্ত বিশেষ সুবিধা হারাবে ইসরায়েলি পণ্য। এদিকে এই নিষেধাজ্ঞার প্রস্তাবে তীব্র নিন্দা জানিয়েছেন ইসরায়েলের প্রধান পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার। ইসরায়েলের নকশা করা রকেট লঞ্চারের জন্য প্রায় ৭০ কোটি ইউরো মূল্যের একটি চুক্তি বাতিল করেছে স্পেন সরকার। গত সপ্তাহে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ঘোষণা করেছিলেন, তার সরকার গাজায় আক্রমণের জন্য ইসরায়েলের সাথে সামরিক সরঞ্জাম বিক্রি বা ক্রয়ের উপর নিষেধাজ্ঞা আইনে একীভূত করবে। ওই ঘোষণার পরে অস্ত্র চুক্তি বাতিলের খবর পাওয়া গেল। ২০২৩ সালের অক্টোবরে স্প্যানিশ কোম্পানিগুলোর একটি কনসোর্টিয়ামকে দেয়া এই চুক্তিতে ১২টি SILAM রকেট লঞ্চার সিস্টেম ক্রয়ের কথা ছিল, যা নেওয়া হয়েছিল ইসরায়েলি সংস্থা এলবিড সিস্টেমসের তৈরি পালস প্ল্যাটফর্ম থেকে। সিলাম লঞ্চ সিস্টেমটি ৩০০ কিলোমিটার পর্যন্ত বিভিন্ন ধরনের রকেট নিক্ষেপ করতে পারে। দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের হামলার পর কাতারে আরব ও ইসলামিক নেতারা জরুরি সম্মেলন করেন। ধারণা করা হচ্ছিল সেখান থেকে ইসরায়েলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার ঘোষণা আসবে, কিন্তু সম্মেলন থেকে ইসরায়েলকে লক্ষ্য করে কথার মিসাইল ছোড়া হলেও বাস্তবে দেশটির বিরুদ্ধে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বিস্তারিত শারমিন স্বপ্নার রিপোর্টে। কাতারের রাজধানী দোহায় গত সপ্তাহে শক্তিশালী হামলা চালায় ইসরায়েল। এরপরই কাতার জরুরি সম্মেলনের আয়োজন করে, আর এ সম্মেলনে যোগ দিতে কাতারে যান প্রায় সব মুসলিম দেশের নেতা ও প্রতিনিধিরা। ধারণা করা হচ্ছিল এ সম্মেলনে ফিলিস্তিনিদের পক্ষে আরব নেতাদের শক্তিশালী অবস্থান নিতে দেখা যাবে। সম্মেলন থেকে ইসরায়েলের বিরুদ্ধে বড় ও শাস্তিমূলক ব্যবস্থার ঘোষণা আসবে, যার মধ্যে তেল নিষেধাজ্ঞা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক অবনমনের বিষয় থাকতে পারে। কিন্তু ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকা আরব দেশগুলো এই সম্মেলনে চুপ ছিল। ২০২০ সালে আব্রাহাম চুক্তির আওতায় ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মরক্কো। এ দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে কোনো শক্তিশালী বিবৃতি দেয়নি। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান কাতারে এ সম্মেলনে উপস্থিত থাকলেও কোনো বক্তব্য দেননি। বিশ্লেষকরা বলছেন, ভূ রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যায় সেটির পূর্ব সতর্কতার অংশ হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে বক্তব্য দেয়া থেকে বিরত ছিলেন মোহাম্মদ বিন সালমান। আরব মুসলিম নেতাদের সম্মেলন শেষে আসলে সেই পুরনো চিত্রই দেখা গেছে। শক্তিশালী সতর্ক বার্তা দেয়া হলেও ইসরায়েলের বিরুদ্ধে নেওয়া হয়নি শক্তিশালী কোনো পদক্ষেপ। অনেক পর্যবেক্ষক মনে করছেন, আরবদের মধ্যে যে ঐক্য সেটি এখন কেবলমাত্র লোক দেখানো। বিশেষ করে যখন ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরতা চলছে, তখন তাদের পক্ষ থেকে কার্যকরী কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। শারমিন স্বপ্না, ৭১। পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সাথে সৌদি আরব একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। দুই দেশের রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য জানিয়েছে। একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে, এই চুক্তিটির মাধ্যমে উভয় দেশের নিরাপত্তা জোরদার করার কথা বলা হয়েছে। চুক্তিতে বলা হয়, কোনো একটি দেশের ওপর যে কোনো আগ্রাসনকে উভয় দেশের ওপর আগ্রাসন হিসেবে গণ্য করা হবে। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে বলা হয়েছে, এই প্রতিরক্ষা চুক্তিটি দুই দেশের মধ্যে ঐতিহাসিক অংশীদারিত্ব এবং অভিন্ন কৌশলগত স্বার্থ ও ঘনিষ্ঠ প্রতিরক্ষা সহযোগিতার ওপর ভিত্তি করে করা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বর্তমানে সৌদি আরবে রাষ্ট্রীয় সফরে রয়েছেন। বুধবার রিয়াদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যে বৈঠকে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হয়েছে। এবং এ ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে দুপুর ১:৩০ আবারও হাজির হবে বিশ্বজগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।